আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। হালকেস্টাইন এইচএসসি ইংলিশ কোর্সের নতুন একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষক হিসেবে আছি আমি বরাবরের মতোই সাজিদুর রহমান, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, আমাদের এই কোর্সে আমরা এক একদিন কিন্তু এক একটা ইংরেজি প্রথম পত্রের টপিক নিয়ে আলোচনা করে থাকি এবং খুব অল্প সময়ে তোমাদের সকল সমস্যাগুলো সলভ করার চেষ্টা করে থাকি। আজকে দেখি আমাদের আলোচ্য টপিক কি। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা নিব। প্যারাগ্রাফ কি, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। দেখো, শুরুতেই প্যারাগ্রাফ নিয়ে আমরা একটু কিছু বেসিক কথা বলি। আমরা কিন্তু প্যারাগ্রাফ কিন্তু সেই প্রাইমারি লাইফ থেকে পড়ে আসছি। আমরা কেউ কেউ প্যারাগ্রাফ সুন্দরভাবে লিখতে পারি, কেউ কেউ পারি না। আমরা এখন ধরে নিচ্ছি আমরা সবাই মিডিয়াম লেভেলের রাইটার, সেই অনুযায়ী আমরা চেষ্টা করব। শুরুতে আমরা জানার চেষ্টা করি যে প্যারাগ্রাফের কয়টি অংশ। প্যারাগ্রাফের তিনটি অংশ। প্যারাগ্রাফের তিনটি অংশ। তিনটি অংশ কি কি? এক নম্বরে হচ্ছে কি টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স আমরা কিন্তু গ্রাফেও এই সেম স্ট্রাকচার ফলো করি, কিন্তু একটু পার্থক্য রয়েছে। আজকে যেহেতু প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ একটা নিয়ে আলোচনা করব। টপিক সেন্টেন্স, তারপরে আছে মেইন বডি। তারপরে রয়েছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স। কিন্তু লেখার আগে আমাদের অবশ্যই প্যারাগ্রাফ সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। আমরা এগুলো প্রত্যেকটা দেখব। তার আগে আসো আমরা একটু প্যারাগ্রাফ সম্পর্কে বেসিক দুইটা জিনিস পড়ি। যে প্যারাগ্রাফ আমরা কিভাবে করার চেষ্টা করব। আমাদের প্যারাগ্রাফটা কিন্তু বলা হবে, ওই প্যারাগ্রাফ কিসের উপরে বলা হবে তার উপর আমরা একটা টাইটেল লিখব। শুরুতে টাইটেল দিতে হবে, মানে হেডিং দিতে হবে, নাম দিতে হবে। তারপরে কি করতে হবে? অবশ্যই এক প্যারাতে শেষ করতে হবে। তারপরে 3 নম্বরে কি আছে যে আমাদের ওয়ার্ড লিমিট রাখতে হবে। দেখো, অনেকে কি করে আমাদের মধ্যে যে সহজ একটা প্যারাগ্রাফ আসলো, অবশ্যই তোমরা যত প্র্যাকটিস করবে বিষয়টা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। একদম লিখতে থাকে তো লিখতেই থাকে 2 পেজ 3 পেজ, এইগুলো একদম ভরে ফেলে। কিন্তু না, এভাবে লেখা যাবে না। তোমাদের যে একটা লিমিট বলবে যে এত ওয়ার্ডের মধ্যে তোমরা সুন্দরভাবে ওই ওয়ার্ড গুলোর মধ্যে গুছিয়ে লিখবে। আমরা সাধারণত প্রিফার করি সর্বোচ্চ 2 পেজ। সর্বোচ্চ 2 পেজ। সর্বোচ্চ 2 পেজ, এর উপরে দেওয়া ঠিক না। 1.5 থেকে 2 পেজ হচ্ছে প্যারাগ্রাফের জন্য একটা আদর্শ। 1.5 পেজ রাখতেও পারো, কোনো সমস্যা নেই। তারপরে আসো যে আমরা এই দিকগুলো খেয়াল রাখবো। তারপর আমরা একটু প্যারাগ্রাফের বেসিক জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবো। যে প্যারাগ্রাফের 3টি অংশ, টপিক সেন্টেন্স, মেইন বডি আর কনক্লুডিং সেন্টেন্স। এখন টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সের পড়ার মাধ্যমে আমরা সম্পূর্ণ প্যারাগ্রাফ সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে যাব। সেহেতু ওভারভিউ মূলক একটা সেন্টেন্স লিখতে হবে। শুরুতে লিখতে হবে। দেখো, এমন একটা সেন্টেন্স আমাদের লিখতে হবে যেই সেন্টেন্সটা পড়ে আমরা শুরুতেই বুঝে যাব যে আমাদের প্যারাগ্রাফটা কিসের উপরে লেখা হচ্ছে এবং কিসের উপরে এটা কভার করা হবে। তারপরে মেইন বডিতে কি, এই যে টপিক সেন্টেন্স আছে, এই টপিক সেন্টেন্স আলোকে তোমরা কি করবা? এই টপিক সেন্টেন্সের আলোকে আরো বেশি বেশি তথ্য দিবে। এই তথ্যের মধ্যে থাকতে পারে কোনো কিছুর ভালো দিক, মন্দ দিক, তারপর সম্পর্ক, বিভিন্ন কিছু হতে পারে, ভালো দিক মন্দ দিক। তারপরে এটা কিভাবে হেল্প করে, কিভাবে আমাদের সাহায্য করে। তারপরে এটা সম্পর্কে আরো অনেক বিস্তারিত একটা প্যারাগ্রাফ তো অনেক টপিক সম্পর্কে হতে পারে। আমরা ভালো মন্দ বাদবাকি যে দিকগুলো আছে ওগুলো আমরা কি করব, এই মেইন বডিতে কভার করব।
এবং কনক্লুডিং সেন্টেন্সে আমরা একটা মন্তব্য প্রদান করব, আমরা একটা মন্তব্য দেব, যার মাধ্যমে মন্তব্য দেব যার মাধ্যমে এই যে পুরো প্যাসেজটা সাপোর্ট হয়, পুরো প্যাসেজটা যার মাধ্যমে সাপোর্ট করবে। আমরা প্রথমে টপিক সেন্টেন্স করব, যেখানে একটা পুরো প্যাসেজ সম্পর্কে আমরা একটা ওভারভিউ ধারণা পাবো, একটা উপরি ধারণা পাবো। তারপর মেইন বডিতে কি হবে, মেইন বডিতে আমরা যে উপরি ধারণা পেয়েছি, অল্প অল্প একটা ধারণা পেয়েছি, এই সম্পূর্ণ ধারণাকে আমরা তুলে ধরবো। একটা জিনিস, সাপোজ ট্রি প্লান্টেশন, আমরা শুরুতে শুরু করবো যে ট্রি প্লান্টেশনটা আসলে কি। ট্রি প্লান্টেশন সম্পর্কে আমরা বিস্তারিত শুরুতে বলবো না, আমরা শুরুতে বলতে পারি যে ট্রি প্লান্টেশন একটা কি, এটা সংজ্ঞাটা দিতে পারি। এই সংজ্ঞার মধ্যে কিন্তু ট্রি প্লান্টেশনের পুরো ধারণা চলে আসবে। তারপরে আমরা মেইন বডিতে কি লিখতে পারি যে ট্রি প্লান্টেশন আমাদের কিভাবে হেল্প করে, কি কি কারণে, কারণ আমরা অক্সিজেন নেই, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এবং ট্রিজ কি করে, ট্রিজ গুলো করে কি যে অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড নেয়, আমাদের বিপরীত। এইভাবে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা করে। তারপরে ট্রিজ গুলো আমাদের কি কি উপায় হেল্প করে, যে আমাদের ফার্নিচার বা আরো যা যা আছে সব আমরা এখানে বলতে পারি। তারপরে আমরা আরো বলতে পারি যে একটু মন্দ দিকের মধ্যে যে বেশ কিছু সংখ্যক মানুষ বা বর্তমানে র্যাপিডলি ট্রি কাটা হচ্ছে, এই জিনিসটাও কিন্তু আমরা বলতে পারি। তারপর আবার একটা দিক বলতে পারি যে কি কি স্টেপ নেওয়া যেতে পারে, মানে প্রতিকার, আমরা কিন্তু প্রতিকারও এখানে তুলে ধরতে পারি, এবং প্রতিকারের মাধ্যমে কিন্তু আমরা কনক্লুডিং সেন্টেন্সেও যেতে পারি, প্রতিকারটা আমরা কনক্লুডিং সেন্টেন্সেও যেতে পারি। তারপরে আমরা প্রতিকারে করলাম ট্রি প্লান্টেশন, যেহেতু গাছ কাটা হচ্ছে, অথরিটির একটা স্টেপ নেওয়া উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। সাপোজ এইভাবে আমরা মেইন বডি শেষ করলাম। তারপরে কনক্লুডিং সেন্টেন্সে আমরা যে ট্রি প্লান্টেশন এটা আমাদের যে ক্ষতিটা সাধন করছে এবং আমাদের এটা অফ করতে হবে, হ্যাঁ, এই সম্পর্কে আমরা একটা বিস্তারিত দুই একটা সেন্টেন্সে লিখতে পারি। এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সম্পর্কে একটা উপরি ধারণা, একটা ওভারভিউ। যে প্রথমে প্যারাগ্রাফ একটা টাইটেল দিতে হবে, এক প্যারাতে শেষ করতে হবে। প্যারাগ্রাফ এটা কিন্তু ভুলেও তোমরা দুই প্যারাতে যাবা না, এখান থেকে শুরু করবা তো লিখেই যাবা এবং শেষ করবা, কোনো 2-3 খণ্ড করবা না, তাহলে কিন্তু জিরো পাবা। যেহেতু প্যারাগ্রাফ এটা অবশ্যই তোমার এক প্যারাতে শেষ করতে হবে, আর ওয়ার্ড লিমিটের দিকে তোমার লক্ষ্য রাখতে হবে। দেখো, তোমাদের কথা চিন্তা করে আমরা একটু দেখিয়েছি একটা উদাহরণ যে কিভাবে আমরা প্যারাগ্রাফ গুলো লিখতে পারি। দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন দা following topics on the basis of the answer to the following question in about 200 ওয়ার্ড, মানে কি 200 শব্দের মধ্যে তোমার এটা লিখতে হবে, 200 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে। তারপর কিছু টপিক দিয়ে দিছে যে এই টপিক গুলো তুমি কভার করবে। দেখো, এক নাম্বার বলছে হোয়াট ডু ইউ মিন বাই ফুড অ্যাডাল্টারেশন। যেহেতু আমাদের ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে বলা হয়েছে, তাহলে তুমি বলবে কি, শুরুতেই কভার করবে হোয়াট ডু ইউ মিন বাই ফুড অ্যাডাল্টারেশন। এই ফুড অ্যাডাল্টারেশন, যে খাবার যে ভেজাল মিশায়, এটা সম্পর্কে তুমি কি জানো, এটা কি, খাদ্যে যে ফুড অ্যাডাল্টারেট করে এটা কি। তারপরে 2 নম্বর বলছে হাউ ডাজ ফুড গেট অ্যাডাল্টারেটেড, হ্যাঁ, ফুডগুলো কিভাবে ভেজাল যুক্ত হয়ে যায়, তারপরে আবার কি কভার করবে মেইন বডিতে, হু আর রেসপন্সিবল ফর ফুড অ্যাডাল্টারেশন। এই যে ফুড মানে খাবার, এই খাবারগুলো যে ভেজাল যুক্ত হচ্ছে, এটার জন্য কারা দায়ী, রেসপন্সিবল মানে কি দায়ী, এটার জন্য কারা দায়ী। তারপরে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ অ্যাডাল্টারেটেড ফুড অন আওয়ার বডি। এই যে অ্যাডাল্টারেটেড ফুড মানে ভেজাল যুক্ত যে খাবার, সেটা আমাদের শরীরের উপর কি কি প্রভাব ফেলে, আমাদের শরীরের কি কি ক্ষতি সাধন করে। তারপরে হোয়াট ক্যান বি ডান টু স্টপ ইট, আমরা আগেই বলেছিলাম শেষে হবে কনক্লুডিং সেন্টেন্সের সাথে মিলিয়ে প্রতিকার, যে এই যে ফুড অ্যাডাল্টারেশন, যে খাবারের সাথে ভেজাল মেশানো হচ্ছে, এটা কি কি উপায়ে আমরা প্রতিকার করতে পারি, এটাও কভার হবে। তারপর আসো, আমরা শুরুতেই বলেছি যে একটা হেডিং দিতে হবে। এই যে শুরুতে আমরা হেডিং দিয়েছি ফুড অ্যাডাল্টারেশন। দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, যে এটা বহুত বোর্ড কোশ্চেনে আসছে। আমরা তোমাদের যা সলভ করার চেষ্টা করি, যেগুলো বোর্ডের আলোকে, ওগুলোই আমরা তোমাদের সলভ করানোর চেষ্টা করি। দেখো, ফুড অ্যাডাল্টারেশন মিন্স মেকিং ফুড অর ড্রিঙ্ক ইমপিউর বাই অ্যাডিং অর মিক্সিং অ্যানাদার সাবস্টেন্স টু ইট। ফুড অ্যাডাল্টারেশন কি, যে আলাদা সাবস্টেন্স মানে অন্য কোনো
বস্তু যেটা আমাদের জন্য ক্ষতিকর, ওই বস্তু আমাদের পিওর যে খাবার, হ্যাঁ, ওটার সাথে মেশানো। আমাদের কি হয়, আমরা কিন্তু দেখি যে বর্তমানে সবকিছুই ফুড অ্যাডাল্টারেশনের মধ্যে পড়ে। যে আমাদের যে গাছের ফল থেকে শুরু করে মাছ যা খাই সবই হচ্ছে মেডিসিন দিয়ে পাকানো হয়। এখানে তাই বলা হয়েছে। আমরা তোমাদের একদম বাই পার্ট টু পার্ট আমরা কিন্তু এটা বলতেছি। জেনারেলি দ্য অ্যাক্ট অফ অ্যাডাল্টারেশন ইজ ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মানে কি, আন্তর্জাতিক। এই যে ফুড অ্যাডাল্টারেশনের যে কাজটা, এটা আন্তর্জাতিক। এটা যে শুধু আমাদের দেশে হয় তা না, এটা সারা বিশ্বে হয়। দেখো, এই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। তুমি এই পর্যন্ত বলতে পারো, আবার এই পর্যন্ত ধরতে পারো। যে টপিক সেন্টেন্সে কি, যে ফুড অ্যাডাল্টারেশন আসলে কি, এটা কিন্তু আমার মেন টপিক সেন্টেন্সে এসে পড়েছে। যে আসলে যখন একটা ভালো খাবারের সাথে অন্য কোনো সাবস্টেন্স ব্যবহার করা হয় যা আমাদের জন্য ক্ষতিকারক, তাই হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। এখন আমরা এই যে ফুড অ্যাডাল্টারেশন যে টপিক সেন্টেন্সটা দিয়েছি, বডিতে আমরা এটাকে সাপোর্ট করবো যে কিভাবে ফুড অ্যাডাল্টারেটেড হয়, এর আমাদের বডির উপর কি কি ক্ষতিকর প্রভাব ফেলে, তারপর কিভাবে এটা প্রতিকার করা যায়, এগুলো সব আমরা এখানে দিব। লাস্টে আমরা কনক্লুশন টানবো। দেখো, জেনারেলি দ্য অ্যাক্ট অফ অ্যাডাল্টারেশন ইজ ইন্টারন্যাশনাল। এটা আন্তর্জাতিকভাবে হয়ে থাকে। নাওয়াডেজ ফুডস আর অফেন অ্যাডাল্টারেটেড। এখনকার যে যুগ, এখনকার সময় ফুড প্রায় সময় অ্যাডাল্টারেটেড হয়, দূষিত হয়। যেমন একটু উন্নত বিশ্বে এটা খুবই কম, কিন্তু আমাদের মতো দেশে কিন্তু এটা নাওয়াডেজ না, এটা এভরিডেজ এর একটা ব্যাপার। ম্যান ক্যান নট লিভ উইদাউট ফুড। মানুষ, এখন আমরা কিন্তু এটাকে বলতেছি যে আসলে কি কি থেকে কি এমনি কি হচ্ছে। ম্যান ক্যান নট লিভ উইদাউট ফুড। মানুষ খাবার ছাড়া বেঁচে থাকতে পারে না। আমরা কিন্তু সব দেখো এক প্যারাতে লিখে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমরা অল্প সময়ের চেষ্টা করছি যে সব কভার করা, তাই আমরা এখানে তোমাদের সরাসরি উদাহরণ দিয়ে দিয়েছি। ইট ইজ এসেনশিয়াল ফর হেলথ এন্ড লাইফ। এটা কিসের জন্য জরুরি? আমাদের স্বাস্থ্য এবং জীবনের জন্য। দেখো, খাদ্য ছাড়া কি আমরা বেঁচে থাকতে পারি না। এগুলোই আমরা তুলে ধরছি। দেখো, এখানে আরেকটা কথা বলা জরুরি যে তোমরা কি এগুলো মুখস্থ করবে নাকি নিজেরা লিখবে। দেখো, প্যারাগ্রাফ বলো, ইংলিশের কিছু মুখস্থ করার কিছু নেই। তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, তোমরা চেষ্টা করবে তোমাদের ব্রেন স্টর্মিং করতে। তোমরা নিজের মাথা খাটাবে, মাথা খাটিয়ে তোমাদের মাথায় যা আসবে ওইগুলো লেখার চেষ্টা করবে। কিন্তু তোমরা কি করতে পারো, তোমার বই থেকে একটা ধারণা নিতে পারো। ধারণা নিয়ে নিজের মতো করে লিখবে। নিজের মতো করে লিখলে ভাই কোনো লস নাই। তোমার যে অ্যাডমিশন গুলো আছে, যে এইচএসসি কিন্তু শেষ না। এইচএসসি পরে যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন গুলোতে আছে, ওই অ্যাডমিশন গুলোতে কিন্তু অবশ্যই একটা টপিকের উপরে তোমার এই প্যারাগ্রাফ লিখতে হবে এবং খুবই অল্প একটা জায়গা দিবে। এই অল্প জায়গায় একদম বিস্তারিত ভাবে শেষ করতে হবে, যে কম জায়গায় বেশি তথ্য। এই সুন্দর ভাবে তোমার গুছিয়ে লিখতে হবে, তাহলে তুমি এটা কিন্তু হেলাফেলা করতে পারবে না, এটা একটু বোঝার চেষ্টা করবে। It is essential for our health and life, but this food must be pure, clean and fresh. যেহেতু আমরা এটা জীবনের জন্য এবং স্বাস্থ্যের জন্য উপকারী, জরুরি, সেহেতু এটাকে কি হতে হবে? মাস্ট বি পিওর হতে হবে, ক্লিন হতে হবে এবং ফ্রেশ হতে হবে। এটাকে নির্ভেজাল হতে হবে, পরিষ্কার হতে হবে এবং তাজা থাকতে হবে। The major reason for food adulteration is the greed of some dishonest businessmen. এই যে খাদ্যে যে ভেজাল মিশায়, এটা প্রধান কারণটা কি? এখন কিন্তু এই যে বলেছি যে আমরা কিন্তু শুরুতেই বলেছি যে এই কারণ ভালো মন্দ দিক এগুলো কিন্তু মেন বডিতে কভার করবে। এই যে ফুড অ্যাডাল্টারেশনের মেন যে কারণ, এই মেন কারণটা কি? কিছু অসাধু, ডিসঅনেস্ট, কিছু অসৎ বিজনেসম্যান, ব্যবসায়ী। তারপরে they want to increase the profit margin at the expense of the health of the consumers. Consumers মানে কি? ভোক্তা, যারা গ্রহণ করে। তারা কি করে? তাদের যে লাভের জন্য কি করে? হ্যাঁ, এক্সপেন্স অফ দ্য হেলথ অফ কনজিউমার্স মানে কি? তাদের কনজিউমারের, ভোক্তাদের স্বাস্থ্য একটা ক্ষতি সাধন করে। তারা নিজেদের প্রফিটের জন্য তার ভোক্তাদের, তার কাস্টমারদের ক্ষতি সাধন করছে, স্বাস্থ্যের উপর একটা খারাপ ক্ষতি সাধন করছে। When profit in business is more important than morality, then it is impossible to add the poisoning contents to the food and beverages. দেখো, আমরা একটু ভেঙে বলি। When profit in business is more important than morality, যখন morality মানে কি? নৈতিকতা। যখন ব্যবসায়, হ্যাঁ, মোরালিটির চেয়ে লাভ করাটাই, টাকাটাই আমার কাছে মেন হয়ে যায়, then it is possible to add the poisoning content to the food and
বেভারেজ তখনই পসিবল হয় যখন আমার টাকাটাই আমার কাছে মেন হয়ে যায় আমার নৈতিকতা থেকে, তখনই একটা মানুষ কি পারে, একটা মানুষ পারে যে খাবার এবং পানীয়র মধ্যে ভেজাল মেশাতে। দেখো এগুলো কিন্তু একদম সিম্পল ভাষায় লেখা, তোমরা নিজের মতো লিখবে, যে তুমি চারদিকে যা দেখতেছো ইমার্জিন করতেছো তাই তোমরা লিখতে পারো। তারপর দে ইউজ কেমিক্যাল সাবস্টেন্স টু রিডিউস ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রিজার্ভ ফুড আইটেম ফর এ লং টাইম or for some deceptive or miraculous purposes। দেখো তারা কি করে, they use chemical substance, তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ইউজ করে, হ্যাঁ, টু রিডিউস ম্যানুফ্যাকচারিং কস্ট, তাদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে একটা খরচ আছে ওই খরচটা কমানোর জন্য, প্রিজার্ভ ফুডস আইটেম ফর এ লং টাইম, অনেক সময়ের জন্য খাবারকে পচনশীলতা থেকে বাঁচানোর জন্য, or some deceptive or malicious purposes, এবং কিছু ঝুঁকিপূর্ণ এবং খারাপ উদ্দেশ্যে, তারপরে and thus foods are adulterated, এর ফলে কি হয়, খাবারগুলো adulterated হয়ে যায়। the inconsiderate, cruel, greedy profit mongers are responsible for food adulteration। এই mongers অর্থ কি, দেখো আমরা কিন্তু চেষ্টা করি কি দু একটা ওয়ার্ড একটু আনকমন রাখার, এতে কি হয় আমাদের মার্কসটা কিন্তু বেড়ে যায়। দু একটা ওয়ার্ড আমরা কিন্তু সবই নরমাল ওয়ার্ড ইউজ করতেছি, কিন্তু দু একটা ওয়ার্ড কিন্তু আমরা মাঝে মাঝে যে একটু ভালো ওয়ার্ড দেওয়ার চেষ্টা করছি, যে দা ইনকনসিডারেট, নির্দয়, ক্রুয়েল, হ্যাঁ খারাপ, ক্রুয়েল খারাপ, নির্মম, গ্রিডি লোভী, প্রফিট মঙ্গার্স যে লোভী, খারাপ, নির্দয়, হ্যাঁ মঙ্গার্স মানে কি ব্যবসায়ীরা কি করে, ব্যবসায়ী আর রেসপন্সিবল ফর ফুড অ্যাডাল্টারেশন, এই টাইপের ব্যবসায়ীরা মেইনলি এই খাবারের ভেজালের জন্য দায়ী। ফুড অ্যাডাল্টারেশন ক্রিয়েটস, দেখো এই পর্যন্ত আমরা দিলাম যে কিভাবে ফুড অ্যাডাল্টারেটেড হয়, কারণগুলো কি। এবার ফুড অ্যাডাল্টারেশনের আমরা ব্যাড সাইড গুলো এখানে তুলে ধরবো। ফুড অ্যাডাল্টারেশন ক্রিয়েটস এ লট অফ হেলথ হ্যাজার্ড টু দ্য পিপল, এটা মানুষের অনেক ধরনের স্বাস্থ্যের ক্ষতি করে। ইউজ অফ ফরমালিন ক্রিয়েটস ভেরিয়াস লিভার ড্যামেজিং ডিজিজ লাইক লিভার সিরোসিস, এটা আমাদের লিভার সিরোসিসের মতো অনেক লিভার যে ড্যামেজ করার মতো ক্ষতি এটা করে থাকে। তারপর ইউরিয়া এন্ড আদার নাইট্রোজেনাস প্রোডাক্টস ইউজ ডিফারেন্ট টাইপস অফ কিডনি ডিজিজ স্পেশালি ইন চিলড্রেন, যে ইউরিয়া আর এই নাইট্রোজেন যে ব্যবহার করা হয় অতিরিক্ত মাত্রায়, হ্যাঁ কন্টামিনেট করার জন্য, দূষিত করার জন্য খাবারটাকে, তা কি করে শিশুদের কিডনিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। Oleomargarine used in butter contains low density lipoprotein that causes heart disease, যে বাটারের হ্যাঁ মাখনের ঘনত্ব বাড়ানোর জন্য এই ওলিওমার্জারিন মানে কি পশুর চর্বি মেশানো হয়, হ্যাঁ ওই বাটারের যে মাখন আছে মাখনের ঘনত্ব বাড়ানোর জন্য, একটু ভেজাল হিসাবে এইটা কি করে, এটা আমাদের হার্ট ডিজিজ বাড়ায় দেয়। দেখো চর্বি কি কখনো খাওয়া ভালো না, এটা আমাদের হার্ট ডিজিজ বাড়ায় দেয়। Dead chicken in hotels and restaurants may contain germs of various diseases and may produce infection। দেখো ঢাকা শহরের বা অন্যান্য বড় বড় শহরের বড় বড় হোটেলগুলোতে কি করে অনেক সময় মরা মুরগি দিয়ে দেয়, এটা কিন্তু অনেক রিপোর্ট আছে যে মরা মুরগি দিয়ে দেয়, সো এটা নতুন কিছুই না, ওই মরা মুরগি দিয়ে দেয়। এবং মরা মুরগির দেহে কি থাকে, বিভিন্ন খারাপ প্যারাসাইট থাকে, তারপর জীবাণু থাকে, এগুলো যখন আমরা ভক্ষণ করি এগুলো আমার পেটের মধ্যে যায় এবং আমাদের অনেক মারাত্মক রোগের কারণ হয়ে যায়। তারপরে আর্টিফিশিয়াল colorants contain a lot of toxic like copper, zinc, indigo which may cause cancer। যেমন বিভিন্ন যে তন্তুর খাবার আছে, বিভিন্ন খাবার আছে, এইসব খাবারে কি থাকে, যে টক্সিক বিষাক্ত কপার থাকে, জিঙ্ক থাকে, হ্যাঁ ইন্ডিগো থাকে। ইন্ডিগো রঙের মধ্যে ব্যবহার করা হয়, যেগুলো একটা রাসায়নিক দ্রব্য, এগুলো আমাদের কি করে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। তারপর ক্রিমিনালস হ্যাভ টু বি আইডেন্টিফাইড এন্ড, দেখো এই পর্যন্ত কিন্তু আমরা ক্ষতিকর প্রভাবগুলো বললাম, ক্ষতিকর প্রভাব। এখন আমরা বলছি শুরুতে ফুড অ্যাডাল্টারেশন কি, তারপর এটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিভাবে ফুড অ্যাডাল্টারেটেড হয়, কি কি মানুষ এটার জন্য দায়ী, কেন তারা করে থাকে, এই প্রশ্নগুলো অ্যান্সারের পাশাপাশি কিন্তু আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করছি। কারণ কি আমরা আমাদের বডির যে শর্তগুলো আছে ওই শর্তগুলো কিন্তু এখানে ফুলফিল করছি, এবং এতক্ষণ যে আমাদের দেহের প্রতি কি কি ক্ষতি সাধন করে সেটাও কিন্তু আমরা কভার করেছি। এইবার ক্রিমিনালস হ্যাভ টু বি আইডেন্টিফাইড, এবার কিভাবে প্রতিকার করা যায়
and punished. যারা এইসব ক্ষতি সাধন করে, যারা এই ফুড অ্যাডাল্টারেশনের সাথে দায়ী, তাদের কিভাবে খুঁজে বের করা যায়, আইডেন্টিফাই করা যায় এন্ড কিভাবে শাস্তি দেওয়া যায়, এটা নিশ্চিত করতে হবে। The relevant departments of the government should remain ever vigilant against food adulteration. এই যে খাবারের সাথে সম্পৃক্ত যেসব ডিপার্টমেন্ট গুলো আছে, অথরিটি গুলো আছে সরকারি, তাদের সবসময় তৎপর থাকতে হবে, যাতে এই ফুড অ্যাডাল্টারেশন না হয় এন্ড গিয়ার আপ দেয়ার অ্যাক্টিভিটিস, এবং তাদের কর্ম, তাদের কাজের যে গতিটা, স্পিডটা সেটাও বাড়াতে হবে। ইট ইজ এনকারেজিং দ্যাট আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকেন অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স টু রিমুভ দিস প্রবলেম, পানিশ দ্য ক্রিমিনালস এন্ড সেভ দ্য পিপল ফ্রম দ্য ডেথফুল স্কোর্জ। ইট ইজ এনকারেজিং, এটা একটা ভালো বিষয় যে এটা আমাদের একটু মনোবল যোগায় যে সরকার এখন কি করছে, যারা এই ফুড অ্যাডাল্টারেশনের সাথে যুক্ত তাদের শাস্তি দিচ্ছে, এই জিনিস ফুড অ্যাডাল্টারেশনের জিনিসটা কমিয়ে আনছে। হ্যাঁ, এবং এই যে এই ডেথফুল যে জিনিসটা আছে, যে মারাত্মক ব্যাধি, এই মারাত্মক ব্যাধিটা থেকে আমাদের রক্ষা করার চেষ্টা করছে সরকার। দেখো আমরা কিন্তু এই যে এই স্টেপের মাধ্যমে কিন্তু কনক্লুশনটা টেনেছি যে আমরা আস্তে আস্তে একটা ভালো দিকে যাচ্ছি, তো আশার আলো দিয়ে দিচ্ছি। দেখো এইটা একদম সহজ, এটা আমি চাচ্ছিলাম যে তোমাদের সলভ করে দিই, কিন্তু আমি দেখলাম যে এখানে সলভ করার মতো কিচ্ছু নাই তেমন। এখানে একদম সিম্পল কথাগুলো লেখা আসছে, আমরা সবাই এই কাজগুলো করেছি। এই কারণে আমি চাচ্ছিলাম যে তোমরা নিজেরা এটা দেখো এবং বুঝো। এখানে স্পেশাল কিছুই নেই, এখানে বলছে ভিক্টোরি ডে। হ্যাঁ, যেহেতু ভিক্টোরি ডে বলছে, দা ভিক্টোরি ডে দ্য 60th ডিসেম্বর 6th ডিসেম্বর এটা টাইটেল দিছে। হ্যাঁ, 60th ডিসেম্বর। এখন এটা সম্পর্কে আমরা একটু পড়ি। হোয়েন ইজ প্রশ্নগুলো কি দেওয়া আছে, হোয়েন ইজ আওয়ার ভিক্টরি ডে, এগুলো হচ্ছে ক্লু হিসাবে তোমাদের এখানে ব্যবহৃত হয়েছে। তো তারপর হোয়াই ইট ইজ কল্ড সো, হোয়াই ইজ ইট কল্ড সো, এটাকে কেন আমাদের বিজয় দিবস বলা হয়। তারপর হোয়াট ইজ দ্য ব্রিফ হিস্টরি বিহাইন্ড ইট, এটার পিছনে যে কাহিনীটা আছে এটা ব্রিফলি একটু বলো, সংক্ষিপ্ত যে কাহিনী কি, এটার পিছনে সংক্ষেপের কাহিনী কি। হাউ ডু উই অবজার্ভ দ্য ডে, অবজার্ভ মানে কি, পালন করা, এই দিনটা আমরা কিভাবে পালন করি। তারপর বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে, এই ডে এর গুরুত্বটা কি। আমাদের কিন্তু 16ই ডিসেম্বর, এই দিনটা কি তুমি আমি সবাই জানি, এই দিনটা হচ্ছে আমাদের বিজয় দিবস। এখন তুমি যদি বলো যে এই যে এইচএসসি লেভেলে আইসা যে ভাইয়া আমরা এটা মুখস্থ করব, হ্যাঁ গাইড দেখে 6 যেভাবে করতাম, আমরা গাইড দেখে ঠাডা মুখস্থ করতাম, কিন্তু না, আমরা কিন্তু সেটা করব না। আমরা যা কিছু দেখেছি, যেভাবে পালন করেছি, আমরা চোখ বন্ধ করব, ভাববো এবং লেখা শুরু করব। হ্যাঁ, গ্রামারটা ঠিক রেখে, তাহলেই হয়ে যাবে। সবার আগে টাইটেল দেব। তারপরে দেখো, দ্য 60th of December is the victory day of Bangladesh, 16ই ডিসেম্বর হলো বাংলাদেশের বিজয় দিবস। বিকজ, কারণ বাংলাদেশ became victorious on this very day after a 9-month sanguinary war against the Pakistani occupation forces. এটার অর্থ কি? sanguinary অর্থ হচ্ছে রক্তক্ষয়ী, যে এটা আমাদের বিজয় দিবস। কারণ কি, এই দিনে এক্স্যাক্টলি এই দিনে আমরা 9 মাস যুদ্ধ করার মাধ্যমে, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান দখলদার বাহিনীর কাছ থেকে আমরা বিজয় লাভ করেছি। তারপরে দ্য ভিক্টরি ডে সিম্বলাইজেস দ্য ট্রায়াম্ফ অফ জাস্টিস ওভার টাইরানি। ট্রায়াম্ফ অর্থ কি? বিজয়। টাইরানি অর্থ হচ্ছে অত্যাচার, অবিচার, তোমরা যা বলতে পারো, যন্ত্রণা, কষ্ট সব। দ্য ভিক্টরি ডে সিম্বলাইজেস দ্য ট্রায়াম্ফ অফ জাস্টিস ওভার টাইরানি, যে এই অত্যাচার, অবিচার, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, এই জিনিসটাই এই ডে সিম্বলাইজ করে। এই দিনটা এটাই বোঝায়। এই যে আমরা কিন্তু এই পর্যন্ত একটা টপিক সেন্টেন্স কভার করেছি, এখন কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ওই টপিক সেন্টেন্সকে সাপোর্ট দেওয়ার জন্য বডি মেইনটেইন করছি। Our victory reminds us that tyranny can never last long. আমাদের এই বিজয় আমাদের কি বোঝায়? আমাদের মনে করিয়ে দেয় যে এই দুঃখ দুর্দশা বেশি দিন থাকে না। It must give it to justice in the long run. মানে কি, একটা সময় মানে বিচার প্রতিষ্ঠা হবেই, মানে সত্যটা যেটা ওইটা আসবেই, আমরা বিজয় লাভ করবই। We celebrate this day every year with great pleasure and joy. আমরা প্রতি বছর এই দিনটা অনেক আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে, আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করে থাকি। We put floral wreath at the national memorial at Sabar. সাভারে আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেখানে আমরা ফুলের তোড়া অর্পণ করি। The nation pays glowing tribute
to the martyrs of the liberation were by placing floral wreath at the national memorial। এখানে কি করে জাতিরা কি করে যে মেমোরিয়াল গুলো আছে, জাতীয় স্মৃতিসৌধ গুলো আছে, সেখানে ফুলের তোড়া অর্পণ করে কিসের জন্য? ওই যে মার্টিয়ার আছে, শহীদ আছে, ওই শহীদদের প্রতি একটা শ্রদ্ধা ও ভক্তি প্রকাশের জন্য। দেখো এটা যে তোমার এক্স্যাক্টলি এমন হতে হবে এরকম না। দেখা গেছে যে জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, তোমরা যদি ওই অনুষ্ঠানগুলো এক্সপিরিয়েন্স করে থাকো তোমরা কিন্তু তোমাদের মতো লিখতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এমন যে লিখতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু এটা ফ্রি হ্যান্ড রাইটিং তুমি তোমার মতো করে লিখতে পারো, চাইলে এখান থেকেও তোমরা ধারণা নিতে পারো। আমাদের কাজই হচ্ছে তোমাদের জাস্ট একটা ধারণা দিয়ে দেওয়া, যাতে তোমরা নিজেরা অনেকগুলো টপিক কভার করতে পারো। তারপরে who laid down their valuable lives of their own accord for the cause of independence of our country known as martyr of our liberation war। আমরা যেই শহীদদের প্রতি ফুল দেই, সম্মান জানিয়ে, এই শহীদরা কারা? তারা হচ্ছে ওই সব ব্যক্তি যারা তাদের প্রিয় দেশের স্বাধীনতার জন্য তাদের জীবন দান করেছেন। On this day, এই দিন we remember with profound respect and gratitude those heroic sons of the soil। এই মাটির যে সূর্য সন্তান তাদের আমরা অনেক ভক্তি এবং ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে স্মরণ করি। At the expense of whose blood our victory has been achieved। যাদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাটা অর্জিত হয়েছে তাদের আমরা কি করি? অনেক ভক্তি সহকারে স্মরণ করি, তারা হচ্ছে এই মাটির সূর্য সন্তান। We feel great sympathy and sorrow for those martyrs। আমরা এই যে শহীদ আছে তাদের প্রতি অনেক সমবেদনা এবং দুঃখ যে এত মানুষ মারা গেল একটা দেশের স্বাধীনতার জন্য, এটা আমরা এই সব দিনে ফিল করতে পারি। দেখো আমরা কিন্তু প্রতিদিন শহীদদের কথা মনে করি না, কিছু কিছু স্পেশাল ডে আছে যেই দিনগুলোতে আমাদের শহীদদের কথা মনে পড়ে। এই 16 ডিসেম্বর হচ্ছে তাদের মধ্যে একটা, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। Their strength and courage always inspire us so much। তাদের যে শক্তি এবং যে সাহস ছিল সেটা আমাদের সব সময় একটা আলাদা উদ্দীপনা যোগায় আমাদের মধ্যে। The supreme sacrifice made by the martyrs will act as a perennial source of inspiration for us to work for the country। তাদের যে সুপ্রিম মহান যে আত্মত্যাগটা আছে, এই আত্মত্যাগটা আমাদের কি করে? প্যারেনিয়াল করে। আমাদের যে সোর্সের যে প্যারেনিয়াল ফান্ড, যে মেইন ভিত্তি, সেটা হচ্ছে তাদের এই আত্মত্যাগটাই আমাদের এইভাবে প্যারেনিয়াল ভাবে গড়ে তোলে, আমাদের ইন্সপায়ার্ড করে। At the same time, this day makes us aware of the evil designs of the enemies of our independence। At the same time, একই সময় this day, এই দিনটা আমাদের কি করে? আমাদের ওই ব্যাপারে সতর্ক করে। কোন ব্যাপারে? যে ব্যাপারটা যে আমাদের দেশের শত্রুরা কি করতে পারে, আমাদের শত্রুরা যে আমাদের দেশকে ক্ষতি করতে না পারে, আমাদের স্বাধীনতা যাতে হস্তক্ষেপ করতে না পারে, এই দিনটা আমাদের এই ব্যাপারে সচেতন করে তোলে। On this day we take firm pledge। ফার্ম মানে কি? দৃঢ়। প্লেজ মানে কি? সংকল্প। এই দিনে আমরা দৃঢ় সংকল্প নেই to protect our independence achieved at the expense of the supreme sacrifice of our heroic sons। আমাদের দেশে যে মহান বীরের আত্মত্যাগের ফলে যে স্বাধীনতাটা অর্জিত হয়েছে, এই স্বাধীনতা রক্ষায় আমরা একটা দৃঢ় পরিকল্পনা গ্রহণ করি, দৃঢ় প্রত্যয় গ্রহণ করি। দেখো আমি জাস্ট তোমাদের পাই টু পাই না, জাস্ট একটা কমন ধারণা দিলাম বাংলা সহ, যে কি কি সাইটগুলো তোমরা এখানে কভার করতে পারো, এই দিকগুলো তোমরা মাথায় রেখে সুন্দরভাবে একটা প্যারাগ্রাফ কিন্তু তোমরা করে নিতে পারবে, তোমরা নিজের মতো লিখতে পারবে। দেখো আমাদের কাজ হচ্ছে যে প্যারাগ্রাফ নিয়ে ক্লাস বেশি দীর্ঘায়িত করা না। প্যারাগ্রাফ খুব ছোট্ট একটা বিষয়, এটা তেমন কোনো রুলস নাই, যেসব বেসিক রুলস ছিল আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে শুধু ফ্রি হ্যান্ড রাইটিং করা। যে তোমরা কি করো, দেখো তোমার অ্যাডমিশনে, এইচএসসি তে ধরলাম তোমার বই থেকে আসবে, কিন্তু অ্যাডমিশনে কিন্তু তোমার বই থেকে আসার সম্ভাবনা খুবই কম। যে তারপর ফিউচার যে ব্যাপারগুলো আছে, তোমাদের ফিউচার লাইফেও কিন্তু নিজের ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই লাগবে। সো তোমরা কি করবে, যে প্রচুর পরিমাণ ভোকাবুলারি আত্মস্থ করার চেষ্টা করবে এবং এই প্যারাগ্রাফগুলো নিজেরাই সলভ করবে। দেখো আজকে তোমাদের এইচডব্লিউ আমরা দিয়েছি কি, অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এটা দেওয়ার কারণ কি?
কারণ কি আমরা চাই তোমরা একটা আইডিয়াল স্টুডেন্ট হয়ে ওঠো। একটা আদর্শ একটা ছাত্রের কি কি গুণ থাকা উচিত, আদর্শ একটা ছাত্রকে, সবগুলো যাতে তোমার এখানে এসে পড়ে। আমরা এখানে কি কি দিছি, তোমরা কি কি জিনিসগুলো কভার করার চেষ্টা করবে। হু ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একটা আইডিয়াল স্টুডেন্ট কে, এটা তোমাদের আমি একদম সাধারণ একটা দেই। একটা স্টুডেন্টের মেইন কাজ কি, লেখাপড়া করা। লেখাপড়ার পাশাপাশি কিন্তু শুধু লেখাপড়া করলে কিন্তু একটা আইডিয়াল স্টুডেন্ট হওয়া যায় না, পাশাপাশি তার রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো কিন্তু পালন করতে হয়। তাহলে কি আমরা বলতে পারি যে an ideal student is the person who is serious about his study and কি his duties and responsibilities towards the country, কান্ট্রির প্রতি যে তার ডিউটিস এবং রেসপন্সিবিলিটি আছে সেটার ব্যাপারেও সে সিরিয়াস এবং তার স্টাডিজ এর ব্যাপারেও সে সিরিয়াস। এটা কিন্তু আমাদের টপিক সেন্টেন্স হিসেবে ব্যবহার করা যায়। তুমি বহুত ভাবে লিখতে পারো ভাই, কোনো সমস্যা নেই। একটা আইডিয়াল ছাত্র কি হতে পারে, তারপর আমরা এইভাবে কি লিখতে পারি না যে একটা আইডিয়াল স্টুডেন্ট হচ্ছে ওই ব্যক্তি যাকে সবাই ফলো করে, একটা আইডিয়াল স্টুডেন্টকে সবাই ফলো করে। এইভাবে তুমি তোমার টপিক সেন্টেন্সটা সাজাতে পারো। তারপরে আরেকটা পয়েন্ট কি কভার করবে, হোয়াট আর দ্য ডিউটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একটা আইডিয়াল স্টুডেন্টের কি কি দায়িত্ব রয়েছে। একটা স্টুডেন্টের লেখাপড়ার পাশাপাশিও কিন্তু অনেক দায়িত্ববোধ থাকে, সে কিন্তু চাইলে কোনো খারাপ কাজ করতে পারবে না, তার মধ্যে অবশ্যই সব ভ্যালিউস গুলো থাকতে হবে। এই দিকগুলো তোমরা সুন্দরভাবে তুলে ধরবে, যে সে কখনো মিথ্যা বলে না, সে সবসময় সত্য কথা বলে, সে অন্যের উপকার করে। তারপরে ডাজ হি পার্টিসিপেট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সে কি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। শুধু লেখাপড়া করলে কিন্তু হবে না, তার পাশাপাশি যে ডিবেট আছে, তারপর আলাদা যে সব কাজ আছে সেগুলাই কিন্তু, যে সোশ্যাল ওয়ার্ক গুলো আছে সেগুলাই কিন্তু সে পার্টিসিপেট করবে। এবং একটা আইডিয়াল স্টুডেন্ট কি কি কাজে অংশগ্রহণ করে, যেমন আমি ধরলাম যে সে পরিবেশকে ক্লিন রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা এটাও দিতে পারো তোমরা নিজেদের মতো। আমি চাচ্ছি যে তোমরা নিজেদের মাথায় নিজেদের ইমাজিনেশন সেটাকে তোমরা ব্যবহার করো। তারপরে ডি নম্বরে, ডাজ হি টেক পার্ট ইন গেমস এন্ড স্পোর্টস, সে কি খেলাধুলা করে। এখন যদি একটা বলো যে একটা আইডিয়াল স্টুডেন্ট হ্যাঁ শুধু লেখাপড়া করে, সে লেখাপড়া করে এমন হয়ে গেছে কিন্তু খেলাধুলা করছে না, হ্যাঁ এটা কি হবে। তাকে অবশ্যই আউটডোর গেমসে, ভিডিও গেমস না কিন্তু, তাকে অবশ্যই আউটডোর গেমসে অ্যাড হতে হবে। তাকে কিন্তু মোবাইল কম্পিউটার প্রতি অ্যাডিক্টেড হওয়া যাবে না। এইসব পয়েন্ট তোমরা তোমাদের মাথায় রাখবে। ইজ হি অবিডিয়েন্ট টু হিজ সুপিরিয়র্স, সে কি তার চেয়ে ঊর্ধ্বতম যে মানুষ আছে মানে বড়দের প্রতি কি অবিডিয়েন্ট, সে কি বড়দের মান্য করে, অবশ্যই করে। সে কিন্তু বড়দের মান্য করে এবং ছোটদের স্নেহ করে। হোয়াট ইজ হিজ এইম এন্ড হাউ ফার ডিসিপ্লিন হি ইজ, তার জীবনের লক্ষ্য কি। অবশ্যই তার জীবনে কিছু লক্ষ্য আছে, অবশ্যই সেই লক্ষ্যগুলো হচ্ছে ভালো। সেই লক্ষ্য অর্জনে অনেক পরিশ্রম করে, সে প্রতিদিন একটা রুটিন লাইফ লিড করে, সে সময় মতো স্কুলে যায় বলতে পারো, সে নামাজ কালাম পড়ে, আল্লাহ ভিত্তিতে সে রিলিজিয়নকে অনেক প্রায়োরিটি দেয়, সে রাষ্ট্রের জন্য নিজেকে উৎসর্গ করে। তোমরা এই সব ব্যাপারগুলো কিন্তু দিতে পারো। এইভাবে তোমাদের কাজ হচ্ছে 200 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ তৈরি করা। তোমরা খুব নিজের থেকে এটা ভাববে আগে, তারপর দেখবে যে তোমাদের সাথে তুলনা করবে যে আদৌ কি তোমরা কতটুকু আইডিয়াল স্টুডেন্ট। এই সবকিছু মেনটেন করে তোমরা এটা কমপ্লিট করবে। দেখো প্যারাগ্রাফ একটা খুবই সিম্পল জিনিস, যে তোমাদের সবারই কম বেশি এটা সম্পর্কে ধারণা আছে, তোমরা সবাই পরিচিত, যেহেতু তোমরা এই ক্লাসটি করছো তার মানে কি তোমরা প্যারাগ্রাফ মোটামুটি সবাই জানো। হ্যাঁ তোমরা যা জানো তার সাথে আজকের ধারণাগুলো ম্যাচ করবে এবং নিজেরা প্র্যাকটিস করবে। আশা করি যে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর যদি সমস্যা হয় তোমাদের ভাইয়েরা তো সবসময় আছে তোমাদের পাশে, আমরা আরো হেল্প করবো তোমাদের। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।